আজ আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে জাস্ট প্রিলিমিনারি আলাপ করব। নার্ভাস সিস্টেম সম্পর্কে আপনাদের চারটার মতো হয়তো আমি লেকচার নিতে পারি। আপনার এই জিনিসগুলো আসলে কেস ওরিয়েন্টেড কিছু জিনিস থাকবে। নার্ভাস সিস্টেমের মধ্যে সাধারণত আমরা যে কেসগুলো দেই সেটা হলো স্ট্রোকের কেস, স্ট্রোক এবং প্যারালাইসিসের কেসগুলো। প্যারালাইসিস এটা হেমিপ্যারেসিস থাকতে পারে, অথবা প্যারাপ্যারেসিস থাকতে পারে, অথবা সাধারণত হেমিপ্যারেসিস অথবা প্যারাপ্যারেসিস এই দুইটা লং কেসে থাকে। এই দুইটা কেস সম্পর্কে আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে একটু আলাপ করব, স্ট্রোক এবং অন্যান্য জিনিস নিয়ে। অলরেডি তো থিওরি আপনাদের নার্ভাস সিস্টেমের হয়ে গেছে, কিন্তু নার্ভাস সিস্টেমের সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে অ্যানাটমি। অ্যানাটমি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জন্যই আমি নার্ভাস সিস্টেমের প্রথমে অ্যানাটমিটা টেনে নিয়ে আসছি। যে অ্যানাটমি না জানলে আসলে নার্ভাস সিস্টেমের আপনারা কিছুই জানবেন না, এবং এটা নার্ভাস সিস্টেমের ডিজিজগুলো লোকালাইজ করতে পারবেন না। আমরা এখন ইমেজিং ফ্যাসিলিটিস বেড়ে গেছে, এই ইমেজিং ফ্যাসিলিটিস এবং ল্যাবরেটরি টেস্ট বেড়ে গেছে। এই জন্য আমরা নার্ভাস সিস্টেমে যখন রোগ ডায়াগনোসিস করতে যাই বিপদে পড়ে যাই, কারণ we are taking less history, we are examining less, and we are listening less. So we are মানে সাজেস্টিং ইনভেস্টিগেশন মোর। এই ইনভেস্টিগেশন ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ায় নার্ভাস সিস্টেমের ডায়াগনোসিস করতে কষ্ট হচ্ছে নিউরোলজিস্টদের, ইভেন পোস্ট গ্রাজুয়েট ডক্টরদের। এই জন্য নার্ভাস সিস্টেম জানতে হলে আপনাকে শুনতে হবে রোগীর জিনিসগুলো, খুব ভালোভাবে শুনতে হবে যে কি জিনিস, এবং তাহলেই বুঝতে পারবেন যে কোথায় থেকে এই জিনিসটা আসছে। নার্ভাস সিস্টেমের রোগের ডায়াগনোসিসের ফার্স্ট ইম্পর্টেন্ট থিং হলো যে আপনি জানবেন হোয়াট ইজ দ্য লেশন, মানে লেশনটা কি। তাহলে লেশনটা কি, যেরকম লেশনটা হতে পারে প্যারালাইসিস হতে পারে, ঠিক আছে, সেই প্যারালাইসিসের মধ্যে আপার মোটর নিউরন হতে পারে, লোয়ার মোটর নিউরন হতে পারে, তাহলে এই লেশনটা। অথবা হতে পারে হলো কনভালশন হতে পারে, ঠিক আছে, কনভালশন। অথবা হতে পারে একটা কি যে ডিসওরিয়েন্টেশন অথবা আনকনশাসনেস, মানে অ্যারোজালের সমস্যা। এই জিনিসগুলো নার্ভাস সিস্টেমে যত রোগী আসে আমাদের কাছে সাধারণত দেখবেন যে কয়েকটা প্রেজেন্টেশন থাকে। নাম্বার 1 প্রেজেন্টেশন ইজ দ্য প্যারালাইসিস, নাম্বার 2 প্রেজেন্টেশন ইজ কি, মানে কনভালশন কমই আসে, মানে ডিসওরিয়েন্টেশন অথবা আনকনশাসনেস, অ্যারোজালের সমস্যা। তাছাড়া নিয়ে আসতে পারে কি কনভালশন অথবা হেডেক। হেডেক হলো একটা নন স্পেসিফিক, শুধু নার্ভাস সিস্টেমের না, নন নার্ভাস সিস্টেমের কারণে হেডেকটা সবচেয়ে বেশি, কিন্তু নার্ভাস সিস্টেমের কারণেও হেডেক কিছুটা হয়। সেই জন্য হেডেকটা এত নন স্পেসিফিক যে জ্বর আসলে হেডেক হয়, পরীক্ষার সামনে আসলে হেডেক হয়, ঠিক আছে। তারপরে দেখবেন কি ওষুধ খেলে হেডেক হয়, কিছু কিছু সিস্টেমিক ডিজিজের কারণে হেডেক হয়। হেডেকের অনেকগুলো কারণ আছে। তাহলে হেডেক এভালুয়েশনটা অন্যরকম। সাধারণত এই নার্ভাস সিস্টেমের 3-4টা প্রেজেন্টেশন নিয়ে ওয়ার্ডে আসে সাধারণত রোগীগুলো ভর্তি হয়। তাহলে আপনাকে ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন, ঠিক আছে। এই প্রেজেন্টেশনের লেশনটা কি আসলে। সেকেন্ড থিং, এটাই আপনাকে বলে দিবে হোয়ার ইজ দ্য লেশন। সে ফর এক্সাম্পল, যদি কারো যে আনকনশাসনেস নিয়ে আসে, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, আমাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আছে, এটা ব্রেইন স্টেমে এই এরিয়াটা অ্যারোজাল মেইনটেইন করে। যখনই দেখবেন যে আনকনশাসনেস হয়ে গেছে তখনই মনে করবেন যে এটা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের সমস্যা আছে। যখনই দেখবেন যে কি হেমিপ্যারেসিস আছে তখনই মনে করবেন যে না, এটা এমন একটা জায়গার লেশন যেখানে মানে কম্প্যাক্ট বান্ডেল আছে যেটা অপোজিট সাইডকে সাপ্লাই দিচ্ছে বা সেম সাইডকে সাপ্লাই দিচ্ছে, মানে সেটা ইন্টারনাল ক্যাপসুল হতে পারে। তাহলে এখানে হেমিপ্যারেসিস, এখানে লেশন হলে হেমিপ্যারেসিস হওয়াটা লাইকলি।
এইরকম ভাবে আমরা জানি যে লেশনটা জানলে কিন্তু হোয়াট ইজ দ্য লেশন, অ্যানাটমিক্যাল লোকেশন। তারপরে আপনার জানতে হয় কি হাউ ইজ দ্য লেশন, কিভাবে লেশনটা হলো। যেরকম সে ফর এক্সাম্পল যে দেখলেন যে হিস্ট্রি অনেক সময় নিয়ে আসে, স্যার সকালবেলা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে মানে আমি এক হাত এক পা নাড়াইতে পারছি না, এবং অথবা বলছে যে আরেকজন যে আমার বাবা সকালবেলা হাঁটছিল, তারপরে হাঁটার মধ্যে দেখা গেল হঠাৎ করে আনকনসিয়াসনেস হয়ে গেছে। তার মানে এটা হলো সাডেন অনসেট। সাডেন অনসেট গুলো সাধারণত হয় ভাস্কুলার, যেরকম স্ট্রোক। তারপরে বলে যে স্যার এই ধরেন স্যার 1 মাস যাবত আস্তে আস্তে প্রথমে হাতটা অবশ হয়ে গেল, হাতটা নাড়াতে পারছি না, তারপরে আস্তে আস্তে পাটা নাড়াতে পারছি না। জাস্ট এ মিনিট। হ্যাঁ, 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 ভালো আছে। না, আমি একটা ক্লাস করছি ঢাকায়। পরে পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছিলাম যে এক হাত অবশ হয়ে গেছে, আস্তে আস্তে এক পা অবশ হয়ে গেছে, এটা 1 মাস যাবত হচ্ছে। তার মানে এটা হলো গ্র্যাজুয়াল অনসেট। তার মানে কি গ্র্যাজুয়াল অনসেট সাধারণত হয় হলো টিউমার। যেরকম আস্তে আস্তে টিউমারটা বড় হচ্ছে, হাতের এরিয়াটাকে প্যারালাইসিস করছে, তারপরে আস্তে আস্তে এক্সটেনশন হয়ে পায়ের এরিয়া কি করেছে। তার মানে এটা গ্র্যাজুয়ালি এক্সপান্ডিং। এগুলো সাধারণত টিউমার রিপ্রেজেন্টেশন সাধারণত হয়। তারপরে অনেক প্রেজেন্টেশন আছে সাব অ্যাকিউট, মানে বললে যে আস্তে আস্তে হচ্ছে, সেগুলো ইমিউনোলজিক্যাল অনেক সময় হয়, যেরকম মাল্টিপল স্ক্লেরোসিস, গুয়েনবেরি সিনড্রোম। ঠিক আছে, এই জিনিসগুলো সাধারণত হয় সাব অ্যাকিউট। তাহলে আপনাকে হিস্ট্রিতে জানতে হবে এটা কি সাডেন অনসেট, অল অন এ সাডেন, অথবা গ্র্যাজুয়ালি, অথবা ইত্যাদি। হাউ ইজ দ্য লেশন, মানে লেশনটা কেমনে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে তখন আপনি জানতে পারবেন তাহলে আসলে জিনিসটা কি। আচ্ছা, তাহলে নার্ভাস সিস্টেমে সবসময় মনে রাখবেন যে আপনি কি জিনিস নিয়ে ডিল করছেন, হোয়াট ইজ দ্য লেশন। এবং এটার পিছনে দেখবেন যে ওই লেশনটা যখনই পেয়ে যাবেন তখন ওটা অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন বলে দিবে যে হোয়াট ইজ দ্য লেশন, এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপরে চিন্তা করবেন কি এটা কিভাবে হচ্ছে। সে ফর এক্সাম্পল যে আপার মোটর নিউরন প্যারালাইসিস নিয়ে আসছে একজন, তাহলে আপার মোটর নিউরন প্যারালাইসিস মানে লোয়ার লিম্ব নিয়ে আসলে লেশনটা কোথায়। আপার মোটরকে সাপ্লাই করে, মানে লোয়ার লিম্বকে সাপ্লাই করে কোনটা, আপার লিম্বকে সাপ্লাই করে কোনটা, মানে C5 থেকে T1 পর্যন্ত যে নার্ভগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে যে নার্ভগুলো যায় স্পাইনাল কর্ডের, এই স্পাইনাল কর্ডের এই সেগমেন্টটা C1 টু C8, মানে C5 টু T1, এই ব্র্যাকিয়াল প্লেক্সাস এখান থেকে তৈরি হয়, এটা আপার লিম্বকে সাপ্লাই করে। তাহলে যেহেতু আপার লিম্ব যদি ভালো থাকে, লোয়ার লিম্বের যদি প্যারালাইসিস হয়, তাহলে অবভিয়াসলি লেশনটা এর নিচে, T1 এর নিচে, T1 এর মানে মাঝখানে হলে তো আপার লিম্বেও তো লেশন থাকতো। তাহলে যখনই দেখবো যে প্যারালাইসিস অফ দা বোথ লোয়ার লিম্ব এবং আপার মোটর নিউরন টাইপ, তাহলে ধরে নিব লেশনটা হলো যে ব্র্যাকিয়াল প্লেক্সাস যেখানে আছে তার নিচে যে কোনো জায়গায়। ঠিক আছে, এবং পায়ে যে সাপ্লাই করে তার উপরে এই মাঝখানের জায়গাটা থোরাসিক কর্ডে। তাহলে কেউ যদি আপনি এই জিনিসটা জানেন, তাহলে যদি এমআরআই সার্ভাইকাল স্পাইনের করেন তাহলে কি লেশন পাবেন? পাবেন না। তারপরে যদি লাম্বোস্যাক্রাল রিজিয়নে করেন, কারণ স্পাইনাল কর্ড শেষ হয় কয়তো নাম্বার 1 লেভেলে, তাহলে স্যাক্রাল রিজিয়নে যদি লাম্বোস্যাক্রাল রিজিয়নে করেন তাহলে কি পাবেন? এখানে থাকে কর্ডা ইকুইনা, কর্ডা ইকুইনা তো নার্ভ রুট, এটা লোয়ার মোটর নিউরন ফাংশন করতে, তাই না? তাহলে দেখবেন আপনার এমআরআই করতে হলে করতে হবে কি থোরাসিক কর্ড, তাই না? থোরাসিক কর্ডে। তাহলে আপনি যদি না জানেন যে এই জিনিসটা কোথায় হতে পারে, তাহলে আপনি কি লিখে দিবেন যে লোয়ার লিম্ব প্যারালাইসিস হচ্ছে লাম্বোস্যাক্রাল রিজিয়নের এমআরআই করে নিয়ে আসেন। তাহলে আপনি কিন্তু লেশনটা পাবেন না, শুধু শুধু মানুষের পয়সা খরচ করবে। সেজন্য অবশ্যই জানতে হবে হোয়ার ইজ দ্য লেশন,
তাহলে এখন আপনি কনফিডেন্ট থাকবেন যে আমাকে কোন রিজিয়নের এমআরআই পাঠাতে হবে বা কোন রিজিয়নটা আমাকে স্ক্রিন করতে হবে। এই জিনিসগুলো আমি বলছি যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি নার্ভাস সিস্টেমে অ্যানাটমি জানাটা। আমি প্রসিড করি কারণ নার্ভাস সিস্টেম মে বি ভেরি পাজলিং, আপনাদের কাছে যেটা লাগে যে খুলে ওঠায় মানে অসম্ভব জিনিস। তো যাই হোক, এই জন্য আমরা সংক্ষেপে কিছু আলোচনা করি। এখন সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটাই তো আমাদের মূল ফাংশনটা নিয়ন্ত্রণ করে। অ্যান্টেরিয়র হাফ আমাদের এটা করে মোটর ফাংশন, এবং পোস্টেরিয়র হাফ কি করছে, পারসেপশন, এনভায়রনমেন্ট থেকে সেন্সেশনটা নিচ্ছে, নিয়ে রিসিভ করছে এবং এটা ইন্টিগ্রেশন করছে, বুঝছে। এটা করে হলো পোস্টেরিয়র হাফ, সংক্ষেপে বলতে গেলে। এখানে একটা জিনিস দেখেন যে এই যে সামনে একটুখানি জাস্ট দেখবেন, এই যে অ্যান্টেরিয়র পোর্শনে এটা আপনার যে ফ্রন্টাল লোব, বিশেষ করে এটা মোটর ফাংশন এবং বিহেভিয়ার ফাংশনটা নিয়ন্ত্রণ করে। আর পিছনের অংশটা সেন্সেশন অ্যান্ড পারসেপশন, এই দুটো কাজ করছে। তো দেখেন এই মোটর এরিয়া থেকে দেখবেন যে কি প্রাইমারি মোটর কর্টেক্স আছে, এই জায়গাগুলো থেকে যে নার্ভগুলো মিলে এখানে কি হয়, করোনা রেডিয়েটা বলে, তাই না, এরকম ডিসপার্স থাকে, এখানে এসে ইন্টারনাল ক্যাপসুলে প্যাক হয়ে মেডালা অবলাঙ্গাটা অপোজিট দিকে গিয়ে কি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে মানে চলে যায়। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যেটা আছে সেটা হলো আপার লিম, লোয়ার লিম, ট্রাঙ্কের মাসলকে মোটর সাপ্লাই দেয়। আর কর্টিকো নিউক্লিয়ার যেটা আছে সেটা হলো যে মোটর নিউক্লিয়াস যেগুলো আছে, যেরকম থার্ড ক্রেনিয়াল নার্ভ, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, ফিফথের কিছু, 6, 7, তারপরে এইভাবে 9, 10, 11, এগুলো 12, এগুলো মিলে যেগুলো নার্ভের মোটর নিউক্লিয়াস আছে তাদেরকে নিউক্লিয়াসে সাপ্লাই করছে। তাহলে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার আর কি কর্টিকো স্পাইনাল ফাইবার, এইভাবে চলে যাচ্ছে হলো কর্টিকো স্পাইনাল এবং কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট চলে যাচ্ছে সমস্ত মোটর সাপ্লাই। আর আমাদের এইখানে সেন্সরি ইনপুট থেকে চলে যাচ্ছে কোথায়, এই পোস্টেরিয়র প্যারাইটাল এবং টেম্পোরাল লোবে, এখানে সেন্সেশন এবং পারসেপশন হয়। ঠিক আছে, আচ্ছা। নাও লুক এট দিস পিকচার। দেখেন আবার মোটর এরিয়াতে বিভিন্ন রকম জায়গা আছে, যেরকম এখানে দেখবেন লেগ এরিয়া দেওয়া আছে, তারপরে এখানে প্রাইমারি মোটর কর্টেক্স দেওয়া আছে, এইরকম বিভিন্ন জায়গায় এখানে আছে ব্রোকাস এরিয়া, কথা বলার জায়গা, তাই না, এইভাবে বিভিন্ন জায়গা। তাহলে দেখেন হঠাৎ করে যদি এখানে লেশন হয় ব্রোকাস এরিয়া, তাহলে সে কথা বলতে পারবে না, কিন্তু যদি এইটুকুতে লেশন হয় তাহলে কথা বলতে পারবে না। তাহলে কি করতে হবে, সে শুনতে পারবে, বুঝতে পারবে, কিন্তু মোটর এক্সিকিউশন পারবে না, কথা বলা। তাহলে আমি যদি বলি যে আপনার নাম কি, সে কথা বলতে পারবে না। আমি যদি বলি জিহ্বাটা দেখান তো, তাহলে উনি জিহ্বাটা বের করতে পারবে, কারণ উনি শুনতে পারতে পারছেন, ইন্টিগ্রেট করতে পারছেন, কিন্তু কথা বলতে পারছেন না, কারণ ব্রোকাস এরিয়াতে। আর যদি এমন লেশন হয় যে সামনে পিছনে দুই এরিয়ায় গিয়েছে, টেম্পোরোপ্যারাইটাল এবং ফ্রন্টাল, তাহলে উনি বুঝতেও পারবেন না, জিহ্বা করতে বললেও পারবেন না, আবার কথা বলতে বললেও পারবেন না। তার মানে এটা গ্লোবাল ডিসফেসিয়া। আচ্ছা, এইরকম। আর পিছনের এরিয়া গুলো আমার কি সেন্সরি এরিয়া, এখানে টেম্পোরোপ্যারাইটাল রিজিয়ন কিছু আছে, মোস্টলি টেম্পোরোপ্যারাইটাল। এখানে আমার আছে প্রাইমারি অডিটরি কর্টেক্স এবং কি ভেস্টিবুলার কর্টেক্স, এই জায়গাগুলো। তাহলে আমরা দেখবেন যে এইভাবে আমাদের মোটর ফাংশন এবং সেন্সরি ফাংশনটা নিয়ন্ত্রিত হচ্ছে।
ফ্রন্টাল লোবের মেইনলি আমি আগেই বললাম যে ফাংশন হলো এক্সিকিউটিভ ফাংশন, মুভমেন্ট এবং বিহেভিয়ার, মানে আমার ফাইনাল এক্সিকিউশন যেগুলো হয়, যে তাহলে সেই জিনিসগুলো কে করছে, মোটর ফাংশন এবং বিহেভিয়ারাল ফাংশনটা দেখছে ফ্রন্টাল লোব। প্যারাইটাল লোব ইন্টিগ্রেশন অফ দ্য সেন্সরি পারসেপশন, যে আমরা কথা শুনছি বুঝছি এগুলো কি করি, যে এখানে ইন্টিগ্রেশন হয় প্যারাইটাল লোব। টেম্পোরাল লোব প্রাইমারি অডিটরি কর্টেক্স এবং ভেস্টিবুলার কর্টেক্স আছে এখানে। ব্রেইন স্টেম, ব্রেইন স্টেমে এখানে যে সমস্ত সেন্সরি এবং মোটর পাথওয়ে গুলো একদম কম্প্যাক্ট বান্ডেলে কি হেমিস্ফিয়ারে ঢুকছে সেন্সরি, আর বের হয়ে যাচ্ছে কি মোটর ফাইবার। এবং এখানে সব ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো আছে, যে শুধু অলফ্যাক্টরি এবং ইয়ে ছাড়া, কি বলে অকুলোমোটর ছাড়া, অলফ্যাক্টরি আর ইয়ে কি বলে এটা অলফ্যাক্টরি ছাড়া। আচ্ছা, এগুলো ছাড়া সবগুলোরই দেখবেন যে নিউক্লিয়াস গুলো ব্রেন, মিড ব্রেইন এবং ব্রেন স্টেমে আছে। মিড ব্রেইন এবং পন্স এবং মেডাল অবলাঙ্গা, ব্রেন স্টেম যেটা বলি। এবং এখানে আছে রেটিকুলার ফরমেশন, এবং এখানে কনজুগেট আই মুভমেন্ট, মেইনটেনেন্স অফ ব্যালেন্স, কার্ডিওরেসপিরেটরি সেন্টার, এই জিনিসগুলো মেইনটেইন হয় ব্রেন স্টেমে। এখানে দেখিয়েছে যে দেখেন আচ্ছা, যে ফার্স্ট এবং সেকেন্ড ছাড়া যেরকম থার্ড নার্ভ, অকুলোমোটর নার্ভ, ফোর্থ এর নার্ভ, এই দুটা কোথায়, নিউক্লিয়াস মিড ব্রেইনে। একটা হলো সুপিরিয়র কলিকুলাস লেভেলে, একটা ইনফেরিয়র কলিকুলাস লেভেলে। তারপরে 5, 6, 7 এই তিনটা নিউক্লিয়াস কোথায়, এটা হলো পন্সে। তারপরে 8, 9, 10, 11, 12 এই নিউক্লিয়াস গুলো কোথায়, এগুলো মেডালা অবলাঙ্গাটা। তাহলে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলোর মধ্যে থার্ড এবং ফোর্থ মিড ব্রেইনে, ফিফথ, 6, 7টা হলো কোথায়, পন্সে, 8, 9, 10, 11, 12 নিচের গুলো 8 থেকে 12 পর্যন্ত এই জিনিসগুলো কোথায়, মেডালা অবলাঙ্গাটা। দেখেন এদিক দিয়ে কর্টিকোস্পাইনাল ট্র্যাক গুলো চলে যাচ্ছে নিচের দিকে স্পাইনাল কর্ডে, আর এদিকে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার থেকে আলটিমেটলি ক্রেনিয়াল নার্ভ গুলো, নার্ভ বের হয়ে এদিক দিয়ে এগুলো মানে আই, তারপর ফেস, নেক, এই মাসল গুলোতে, টাং, এই মাসল গুলোতে সাপ্লাই করছে, হাইপোগ্লসাল নার্ভ, অ্যাক্সেসরি, এইভাবে, ঠিক আছে, এই নার্ভ। তাহলে এইভাবে সাপ্লাই করছে। আবার এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা মেডালা অবলাঙ্গাটার একটা জায়গায় গিয়ে এসে ক্রস করছে, অপোজিট সাইডে চলে যাচ্ছে, ঠিক আছে। মোটর নিউক্লিয়াসের থেকে আবার মোটর নিউক্লিয়াসের ফাইন ফাংশনের জন্য আবার সেরেবেলাম থেকে এদিকে সেন্সরি দিয়ে ইনপুট যাচ্ছে, আবার সেরেবেলাম আবার ইনপুট দিচ্ছে, এইভাবে ফাইন ফাংশন গুলো মেইনটেইন হচ্ছে। হ্যাঁ, স্পাইনাল কর্ডে অ্যাফারেন্ট এবং ইনফারেন্ট ফাইবারস আছে, যেগুলো ডিসক্রিট বান্ডেলে থাকে। এখানে অ্যান্টেরিয়র হর্ন সেল আছে, যেটা কি, এটা মোটর পার্ট, এটা কিন্তু পার্ট অফ লোয়ার মোটর নিউরন। অ্যান্টেরিয়র হর্ন সেল কি, লোয়ার মোটর নিউরন। আর পেরিফেরাল নার্ভ স্পাইনাল কর্ড থেকে গিয়ে পেরিফেরাল নার্ভ হিসেবে বিভিন্ন মাসেলকে সাপ্লাই করছে। আচ্ছা, এখন আমি আসি কিছু জিনিসে চলে আসবো। প্যারালাইসিস জিনিসটা কি? আমরা তো সবাই জানি প্যারালাইসিস মানে উইকনেস অফ লিম্বস। যখন ইনকমপ্লিট প্যারালাইসিস হয় তখন একে বলে প্যারেসিস। যেরকম আমরা যখন বলি হেমি প্যারেসিস, তার মানে ওয়ান সাইড অফ দ্য বডি, তাহলে হেমি প্যারেসিস। আর কমপ্লিট প্যারালাইসিস হলে প্লেজিয়া বলি। যখন পাওয়ার একদম জিরো, তখন আমরা কি বলি, সেটা কি,
প্লেজিয়া, যেরকম হেমিপ্লেজিয়া, তার মানে নো মুভমেন্ট ইজ পসিবল। আর ইনকমপ্লিট হলে সাম মুভমেন্ট ইজ পসিবল বাট উইক, দিস ইজ প্যারালাইসিস। তাহলে এই জিনিসগুলো বলি। এবং প্যারালাইসিস আমরা বিভিন্নভাবে এক্সপ্রেস করি, যেরকম মোনোপ্যারালাইসিস অথবা মোনোপ্লেজিয়া। দ্যাট মিনস কি একটা সিঙ্গেল লিম্ব, যে আপার লিম্ব হতে পারে, লোয়ার লিম্বের একটা হাত একটা পা, এটা প্যারালাইসিস। একটা হাত, যেরকম ডান হাত ডান পা অথবা বাম হাত বাম পা প্যারালাইসিস যখন হবে তখন বলবো মোনোপ্যারালাইসিস, প্যারালাইসিস অফ অন লিম্ব। তারপর হেমিপ্যারালাইসিস মানে প্যারালাইসিস অফ ওয়ান সাইড। প্যারাপ্যারালাইসিস, প্যারালাইসিস অফ দ্য বোথ লোয়ার লিম্ব। প্যারাপ্যারালাইসিস মানে কিন্তু আপার লিম্ব অথবা লোয়ার লিম্ব না, প্যারাপ্যারালাইসিস মানে অলওয়েজ বোথ লোয়ার লিম্ব। আর কোয়াড্রুপ্যারালাইসিস মানে প্যারালাইসিস অফ দ্য ফোর লিম্বস। আচ্ছা, এই কয়টা জানলেই চলবে আপনাদের। আর একটা হচ্ছে ব্র্যাকিয়াল ডাইপ্লেজিয়া, এটা আপনাদের জন্য খুব বেশি দরকার নেই। তাহলে আমরা সবচেয়ে বেশি পাবো মোনোপ্যারালাইসিস বা প্লেজিয়া, হেমিপ্যারালাইসিস বা হেমিপ্লেজিয়া, প্যারাপ্যারালাইসিস বা প্যারাপ্লেজিয়া, কোয়াড্রুপ্যারালাইসিস বা কোয়াড্রুপ্লেজিয়া। এখন যে আপনার ধরেন একটা নার্ভাস সিস্টেমে সবসময় একটা জিনিস মনে রাখবেন, সে ফর এক্সাম্পল যে মানে একটা স্পাইনাল কর্ড যদি ধরেন C5 এবং T1 এই লেভেলে যদি ধরেন আপনাকে কি করে দেওয়া হলো, ট্রানজ্যাকশন করে দেওয়া হলো। ট্রানজ্যাকশন করে দেওয়া হলে কেটে ফেললে ওই লেভেলে যদি ধরেন একটা কেউ মানে পিস্তল দিয়ে গুলি করে অথবা মানে একটা নাইফ দিয়ে কেটে ফেলে, তাহলে কি হবে? ওই লেভেলে হিসাব করেন তো কি গুলো ইনজুরি হবে। ওই লেভেলে ইনজুরি হবে হলো অ্যান্টেরিয়র হর্ন সেল আছে, এটা নষ্ট হবে। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আছে, ওইটা নষ্ট হবে, তাই না? যে সেন্সরি যে ফাইবার গুলো উঠছে, হ্যাঁ, যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বা ইত্যাদি, এগুলো কেটে যাবে। মানে সেন্সরি বান্ডেল, মোটর বান্ডেল, কর্টিকোস্পাইনাল, এবং ওই লেভেলে যাচ্ছে কি কাটা, অ্যান্টেরিয়র হর্ন সেল। অ্যান্টেরিয়র হর্ন সেল, এই অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে কি হয়, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে মোটর ফাইবার গুলো মিলে কি নার্ভ তৈরি হয়, এই নার্ভের মাধ্যমে মাসল সাপ্লাই পায়। তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেল কিন্তু পার্ট অফ লোয়ার মোটর নিউরন। আসসালামু আলাইকুম জাকির, কি অবস্থা? না না, হ্যাঁ ওই যে মানে আর্টিকেল, ও আচ্ছা আচ্ছা, কেন কি কেন তাই? আচ্ছা আমি ফোন করবো। আচ্ছা আচ্ছা, তো বলছিলাম যে ওই লেভেলে অ্যান্টেরিয়র হর্ন সেল কাটা যাবে। অ্যান্টেরিয়র হর্ন সেল যেহেতু মানে C5T1 এই লেভেলটা, অ্যান্টেরিয়র হর্ন সেল কি করে নার্ভ সাপ্লাই করে হলো আপার লিম্বকে ব্র্যাকিয়াল প্লেক্সাস দ্বারা। এই লেভেলে কাটা গেলে এই লেভেলে কি হয়, লোয়ার মোটর নিউরন লেশন। মানে কাটা গেলে তো এটা হবে ওই লেভেল, এট দ্য লেভেল অফ দ্য লেশন কি হয়, লোয়ার মোটর নিউরন। তাহলে C5T1 দ্বারা আপার লিম্ব যেহেতু সাপ্লাই, আপার লিম্বে কি ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া। বিলো দ্য লেশন কি হবে, আপার মোটর নিউরন। তাহলে লোয়ার লিম্বে কি হবে, আপার মোটর, এখানে জার্ক এক্সাজারেটেড থাকবে, বাইল্যাটারাল প্ল্যান্টার এক্সটেন্সর থাকবে, তাই না? এটা। আর অ্যাবাভ দ্য লেভেল হবে কি, নাথিং, কারণ অ্যাবাভ দ্য লেভেলে কিছুই হয় না। তাহলে দেখবেন স্পাইনাল কর্ড যেখানে ট্রানজ্যাক্ট করা হয় বা হয় সেই লেভেলে আপার মোটর কি হয়, লোয়ার মোটর নিউরন লেশন। ওই লেভেলে লোয়ার মোটর নিউরন লেশন কেন হয়, ওখানে অ্যান্টেরিয়র হর্ন সেল গুলো কাটা পড়ে যায়, কারণ অ্যান্টেরিয়র হর্ন সেল ইজ পার্ট অফ লোয়ার মোটর নিউরন। তার নিচের লেভেলে কি হবে, আপার মোটর নিউরন লেশন। তাহলে আমাদের এই জিনিসটা জানাটা খুবই জরুরি। তাহলে দেখেন যে আমরা কিভাবে পিন পয়েন্ট করতে পারি আপার মোটর। ফর এক্সাম্পল
যদি আপার মোটর নিউরন লেশন পান আপনি বোথ মানে লোয়ার লিম্বে যদি আপার মোটর নিউরন লেশন পান, তখন আমি তো বলছি যদি হাতটা যদি ভালো থাকে তাহলে কি মনে করতে পারেন? হাত ভালো আছে কিন্তু লোয়ার লিম্বে আপার মোটর নিউরন লেশন, তখন ডেফিনেটলি মনে করবেন যে লেশনটা T1 এর নিচে। আর যদি দেখেন নিজ আর্ক এক্সাজারেটেড থাকে, নিজ আর্কের রুট ভ্যালু কত? নিজে লাম্বার 1 2 4। আচ্ছা লাম্বার 2 থেকে আচ্ছা ঠিক আছে, নাম্বার 1 2 ঠিক আছে, নাম্বার 2 থেকে 3 বলে যাই হোক আমি ধরে নিলাম নাম্বার 2 3 ঠিক আছে। এইটা তাহলে দেখেন তার মানে নিজ আর্ক এক্সাজারেটেড, তাহলে এই নাম্বার 2 3 এর উপরে আছে এই লেশনটা, হ্যাঁ, আর কোথায়? T1 এর নিচে, ঠিক আছে। তাহলে আমি তো তখন ইমেজ করলে কোথায় করব? যে স্পাইনাল কর্ডের লাম্বার এর উপরে, তাই না, T1 এর নিচে এই জায়গাটাতে। আচ্ছা দেখেন যদি দেখেন যে ইয়েস অ্যাঙ্কেল জার্ক এক্সাজারেটেড কিন্তু নি জার্কটা অ্যাবসেন্ট, তাহলে লেশনটা কোথায়? হোয়াট ইজ দ্য লেশন? নিশ্চয়ই নাম্বার 2 3 সেগমেন্টকে এফেক্ট করেছে, ওই লেভেলে অ্যান্টিরিয়র হর্ন সেল গেছে, তাই না? তখন আমি ইমেজ করলে নাম্বার ওই 2 3 যেখানে সেগমেন্ট থাকে সেখানে করব, বুঝে গেছে? তার নিচে হলো S5 L5 S1 টা হলো কি অ্যাঙ্কেল জার্কের জন্য, সেই জন্য ওখানে এক্সাজারেটেড পাবে। যদি দেখেন কোয়াড্রুভেরেসিস আছে মানে 4 হাত পায়ে আপার মোটর নিউরন লেশন, তখন লেশনটা কোথায়? C5 এর উপরে, C5 এর উপরে। তার মানে C5 এর উপরে গেলে ওই লেভেলে হবে লোয়ার মোটর নিউরন লেশন, তার নিচে হলো আপার মোটর। যদি দেখেন যে আপার লিম্বে কি ওয়াস্টেড আছে, ফ্যাসিকুলেশন আছে, কিন্তু লোয়ার লিম্বে জার্ক এক্সাজারেটেড, তার মানে কি এটা C5 থেকে T1 এর ভিতরে, কারণ ওই লেভেলে তাহলে আপার মোটর নিউরন লেশন হচ্ছে হাতে, এবং পায়ে কি হচ্ছে? লোয়ার মোটর নিউরন লেশন। বুঝে গেছে? আপার মোটর নিউরন লেশন হলে। আচ্ছা এখন আমরা কিছু জিনিস জানবো যে দেখেন এই যে একটা জিনিস দেখেন আপনার গ্রেজ অ্যানাটমিতে দেখছেন, এটাকে বলে কি হোমানকুলাস না, যে একটা ডিস্টর্টেড হিউম্যান পিকচার আছে এখানে। নার্ভাস সিস্টেম এভাবে ইয়েতে বোঝানো খুব ডিফিকাল্ট, এটা যদি চক অথবা খাতা কলম হতো বোঝানো সবচেয়ে সহজ ছিল আমাদের জন্য, কারণ এখানে অনেক কিছু এঁকে বোঝাতে হয়, ঠিক আছে। যাই হোক, এটা বিকল্প একটা পদ্ধতি যে পাওয়ার পয়েন্ট দিয়ে বোঝানো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট নার্ভাস সিস্টেম। এখানে হোমানকুলাস হলো একটা ডিস্টর্টেড হিউম্যান একটা পিকচার। এখানে দেখবেন, খেয়াল করবেন, মানে প্রত্যেকটা এরিয়ার একটা মানে মানে বডির একটা যে হাত পা এগুলোর যে প্রত্যেকটা এরিয়ার রিপ্রেজেন্টেটিভ সেরেব্রাল কর্টেক্সে একটা অংশ আছে। যেরকম দেখবেন ট্রাঙ্কের মুভমেন্ট কম, সেজন্য ট্রাঙ্কের জন্য খুব কম এরিয়া। খেয়াল করেন হাতের মুভমেন্ট সবচেয়ে বেশি, অনেক বেশি, সেজন্য হাতের এরিয়াটা অনেক বড়। থাম্বের মুভমেন্ট আরো বেশি হাতের মধ্যে, সেজন্য থাম্বের এরিয়া বড়। টাঙের এরিয়া দেখবেন যে অনেক বেশি, কারণ কথা বলতে হয়, মুভমেন্ট লাগে। যে এরিয়াটা এদিকে জেনিটাল এবং লেগ এরিয়া, এই যে দেখবেন যে কি একদম মিডলে, এই যে এরিয়াগুলো আছে, যে এরিয়ার যত কাজ তার রিপ্রেজেন্টেটিভ এরিয়া সেরেব্রাল কর্টেক্সে বেশি, সেইভাবে এটাকে বলা হয় হলো হোমানকুলাস। দেখবেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি দেখেন একটা রুগী আপার মোটর নিউরন লেশন আছে, আপার মোটর নিউরন কাকে বলে? এটা আমি আগে বলি যে পিরামিডাল সেলস, যে আমার প্রাইমারি মোটর কর্টেক্সে যে আছে পিরামিডাল সেলস, এবং ইটস অ্যাকশন, তার অ্যাকশন
up to anterior horn cell, up to anterior horn cell, not anterior horn cell, বা anterior horn cell এর উপর পর্যন্ত, এটাই হলো আপার মোটর নিউরন, পিরামিডাল সেল এন্ড ইটস অ্যাক্সন আপ টু anterior horn cell। আর অথবা পিরামিডাল সেল এন্ড ইটস অ্যাক্সন আপ টু মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়ার ব্রেন স্টেম, মানে 2, 3 এগুলোতে। তাহলে কারণ এই আপার মোটর নিউরনটা কি জিনিস, যে এটা হলো প্রাইমারি মোটর ফাংশন করে। এই প্রাইমারি মোটর যে ফাংশন করে এটা আসে হলো পিরামিডাল সেল থেকে। এটা মানে আমার হাত এবং পায়ে সাপ্লাই করবে স্পাইনাল কর্ড দ্বারা, সেটাকে বলি হলো কি কর্টিকোস্পাইনাল, যে পিরামিডাল সেল এন্ড ইটস অ্যাক্সন আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল, এটাকে কর্টিকোস্পাইনাল। অথবা পিরামিডাল সেল এন্ড ইটস অ্যাক্সন আপ টু মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়ার ব্রেন স্টেম, এটাকে বলে কর্টিকোস্পাইনাল, সরি কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। এই জিনিসটাই হলো আপার মোটর নিউরন। আর লোয়ার মোটর নিউরন হলো অ্যান্টেরিয়র হর্ন সেল এন্ড ইটস অ্যাক্সন আপ টু দ্য ইফেক্টর অর্গান। অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে যে ফাইবার গুলো আসছে সেগুলো কয়েকটা মিলে যে ইফেক্টর অর্গান পর্যন্ত যাচ্ছে সেটাকে বলে লোয়ার মোটর নিউরন। অথবা মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই অফ দ্য ব্রেন স্টেম এন্ড ইটস অ্যাক্সন আপ টু দ্য ইফেক্টর অর্গান। মানে ক্রেনিয়াল নার্ভটা হলো আপনার নিউক্লিয়াই থেকে শুরু হয় এবং ক্রেনিয়াল নার্ভ দিয়ে ওখানে ইফেক্টর অর্গান পর্যন্ত যায়, এটা লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন, আপার মোটর নিউরনও কি মোটর ফাংশন করে, লোয়ার মোটর নিউরনও মোটর ফাংশন করে, এই দুটো মিলে কোঅর্ডিনেটেড ফাংশন হয়। এই লোয়ার মোটর নিউরন দেখবেন যে অলওয়েজ এক্সাজারেটেড ফাংশন করে এবং এটাকে কন্ট্রোল করে হলো আপার মোটর নিউরন। যেরকম ক্লাসে দেখবেন আপনারা একজন টিচার আসলে সবাই কথা বলছেন, আপনারা হলো লোয়ার মোটর নিউরন। একজন টিচার আসলে দেখবেন যে কথা সব, যে যত বেশি শক্ত টিচার তার দেখবেন যে ক্লাসে তত চুপ। তার মানে আপার মোটর নিউরন কাজ করে হলো কি অ্যাজ রেগুলেটর অফ দ্য লোয়ার মোটর নিউরন, যে লোয়ার মোটর নিউরনকে কি নিয়ন্ত্রণ করে। লোয়ার মোটর নিউরন সবসময় বেশি বেশি কাজ করতে চায়। সেই জন্য দেখবেন আপার মোটর নিউরন যদি লেশন হয়, মানে কর্টিকোস্পাইনাল অথবা কর্টিকো নিউক্লিয়ার যদি কোনো ট্র্যাক যদি কাটা পড়ে যায়, তার নিচের পোর্শনে কি হবে, তাহলে নিচের পোর্শনে যে লেভেলে কাটা পড়বে সেই লেভেলে কি হবে, লোয়ার মোটর নিউরন অ্যান্টেরিয়র হর্ন সেল কাটা গেল। আর উপরের লেভেলে কি হবে না, নিচের লেভেলে কি হবে, মানে আপার মোটর নিউরন লেশন। তার মানে আপার মোটর নিউরন লেশন কেন বললাম, ওই নিচের পোর্শন গুলো, যে ধরেন আমি এক্সাম্পল দেই, C5T1 এর লেভেলে যদি লেশন হয় তাহলে C5T1 লেভেলে লোয়ার মোটর নিউরন লেশন হবে। তার নিচে পায়েটায় কি হবে, তখন আপার মোটর নিউরন লেশন। তখন মানে এর নিচে যে আমার পায়ের যে নার্ভ গুলো লাম্বোসেক্রাল প্লেক্সাস, এই যে নার্ভ গুলো হচ্ছে এগুলো উপর থেকে আর কন্ট্রোলিং পিরামিডাল সেলস আর পাচ্ছে না, কারণ এখানে উপরেই ট্রানজেক্টেড হয়ে গেছে, সেটাকে বলি আপার মোটর নিউরন লেশন। এখানে কি হবে তখন, যে বেশি বেশি কাজ করে, তো সেজন্য কি স্পাস্টিসিটি দেখবেন যে কি একদম হাতগুলো শক্ত হয়ে যাচ্ছে, মানে করা যাচ্ছে না, এক্সটেন্ড করা, এটাকে বলি স্পাস্টিক প্যারালাইসিস। আর কি হয়, জিনিসগুলো হয় ডিপ রিফ্লেক্সেস গুলো এক্সাজারেটেড হবে, মানে টোকা দিলে দেখবেন যে বারবার রিপিটেশন, এবং এত এক্সাজারেটেড হয় ক্লোনাস প্রেজেন্ট থাকতে পারে। এবং কি আমরা বলি যে প্লান্টার রেসপন্সটা হয় এক্সটেনশন। এইটা কয়েকটা হলো কি সাইন আপার মোটর, যে একটা স্পাস্টিক প্যারালাইসিস, 2 নাম্বার এক্সাজারেটেড টেন্ডন রিফ্লেক্স, 3 নাম্বার হলো কি ওই এই যে প্লান্টার এক্সটেনশন, এই তিনটা হলো ইয়ে। আর অনেক সময় পাইতে পারেন হলো কি যেটা বলি ক্লোনাস পেতে পারে। এখানে আপার মোটর নিউরন লেশন হলে সাধারণত লোয়ার মোটর তো ইনট্যাক্ট থাকে, এখানে লোয়ার মোটর সাপ্লাই তো ইনট্যাক্ট থাকে, কিন্তু বেশি বেশি কাজ করতে দেখে এগুলো হচ্ছে, তাহলে এখানে কিন্তু ওয়াস্টেজ কম হয়, যে নো ওয়াস্টিং সাধারণত। কিন্তু দীর্ঘদিন প্যারালাইসিস থাকলে কি হয়, ডিজিউজ অ্যাট্রফি হয়ে যায়। তাই সাধারণত
মানে আপার মোটর নিউরন লেশন যেগুলোতে হয় সেগুলো তো ওয়াস্টেড কম হয়, কিন্তু ডিজিউজ অ্যাট্রোফি হতে পারে যদি লং টার্ম যদি এটা হয়। এবং ফ্যাসিকুলেশন থাকে না, ফ্যাসিকুলেশন ইজ এ সাইন অফ লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে আসল জিনিসটা কি হয়, স্পাস্টিক প্যারালাইসিস। 2 নাম্বার হলো কি এক্সাজারেটেড রিফ্লেক্স, 3 নাম্বার হলো এক্সটেনসর প্লাস। এখানে ফ্যাসিকুলেশন থাকে না, আর কি হয় সাধারণত ওয়াস্টিং থাকে না, যদি ওয়াস্টিং থাকে তাহলে এটা ডিজিউজ অ্যাট্রোফি। এই কয়টা মনে রাখলে হবে। আর লোয়ার মোটর নিউরন লেশন কি, এটা হলো ফ্ল্যাসিড প্যারালাইসিস। ফ্ল্যাসিড একদম দেখবেন যে পায়ের টোন নাই, হাইপোটোনিয়া, আর ওখানে হাইপারটোনিয়া। এবং দেখবেন কি অনেক সময় ফ্যাসিকুলেশন থাকতে পারে নাও পারে, কিন্তু ফ্যাসিকুলেশন থাকতে পারে। থার্ড হলো কি এদের রিফ্লেক্স গুলো সাধারণত অ্যাবসেন্ট থাকে, ডিপ রিফ্লেক্স। আর প্লান্টার রেসপন্সটা কি থাকে, অ্যাবসেন্ট। প্লান্টার রেসপন্স অ্যাবসেন্ট। এই জিনিসগুলো সাধারণত লোয়ার মোটর নিউরনের ফিচার। আচ্ছা, এখন আমরা যে মূল জিনিসটাতে আসি। সেজন্য আমি বলছিলাম, দেখেন যে ফর এক্সাম্পল যে সেরেব্রাল কর্টেক্সে যদি কোনো লেশন হয়, তাহলে এখানকার যদি মোটর এরিয়াতে যদি কোনো লেশন হয়, যদি আপার মোটর নিউরন পান লিম্বে একটা হাতে, তাহলে মনে করবেন যে ওই এরিয়াতে লেশন হয়েছে। ওই এরিয়াতে যে লেশন হয়, যেরকম ব্রোকাস এরিয়াতে গেলে কথা বলার এরিয়া চলে যাবে, যদি হাতের এরিয়াতে যায় তাহলে কি হবে, হাতটা প্যারালাইসিস হবে। তার মানে আপনি যদি দেখেন যে মোনোপ্যারেসিস কারো আছে, তাহলে মনে করবেন যে আপার মোটর নিউরন টাইপ যদি মোনোপ্যারেসিস হয়, তাহলে মনে করবেন যে এটা সেরেব্রাল কর্টেক্সের লেশন। যদি দেখেন যে হেমিপ্যারেসিস হয়েছে, তখন মনে করবেন যে এটা ইন্টারনাল ক্যাপসুলের লেশন। কারণ ইন্টারনাল ক্যাপসুলে এই সবগুলো ফাইবার এসে হাত এবং পায়ের একদিকের এসে, ধরেন এটা রাইট সাইড যদি ধরেন, এটা রাইট সাইডের হাত এবং পায়ের সবগুলো ইন্টারনাল ক্যাপসুলে এসে কি কম্প্যাক্ট হবে। এখানে যদি হয় তাহলে লেফট সাইডে দেখবেন যে হেমিপ্যারেসিস হয়েছে। তাহলে যদি দেখেন হেমিপ্যারেসিস কারো আছে, তাহলে মনে করবেন এটা কি ইন্টারনাল ক্যাপসুলের লেশন, অথবা মিড ব্রেইনের লেশন। কারণ মিড ব্রেইনের কমপ্লেক্স আছে, আচ্ছা কম্প্যাক্ট থাকে। তারপরে যদি দেখেন যে আপার মোটর নিউরন টাইপ কোয়াড্রুপ্যারেসিস আছে, তাহলে মনে করবেন এটা সার্ভাইকাল কর্ডের লেশন অ্যাবাভ C5। যদি দেখেন যে শুধু স্পাস্টিক প্যারাপ্যারেসিস আছে, আপার লিম্ব ইজ গুড, তখন মনে করবেন যে এটা থোরাসিক কর্ডের লেশন, থোরাসিক সেগমেন্ট স্পাইনাল কর্ড। এবং সেটা কোথায়, যে C5 এর T1 এর নিচে। এইভাবে যদি দেখেন যে কোয়াড্রুপ্যারেসিস আছে কিন্তু বোথ আপার লিম্বে দেখবেন যে লোয়ার মোটর সাইন আছে, তাহলে মনে করবেন লেশনটা C5 থেকে T1 এর মাঝে। এইভাবে আমরা আপার মোটর নিউরন লেশন থাকলে আমরা পিন পয়েন্ট করতে পারি। আমি আজকে এর বেশি যাব না, কারণ আপনাদের এর বেশি হজমও হবে না বোধহয়। এইটুকু, এর ভিতরে কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। যে কোশ্চেন করবেন উনি মাইক্রোফোনটা অন করে কোশ্চেন করেন, আর সবাই মাইক্রোফোন মিউট থাকে। কোনো কোশ্চেন নাই তো ভালো জিনিস। তার মানে কিছুই বোঝেন নাই, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকুক, পরে দেখি নার্ভাস সিস্টেমে আমি প্রসিড করবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।